হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। প্রায় 4 মাস যাবৎ নানা রকম প্ল্যানিংয়ের পর আমরা ফাইনালি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদেরকে বিদায় জানাতে খুব ভোরে চলে এসেছিল মা, বাবা, পিসুমণি এবং অতি অবশ্যই আমাদের আদরের ভূতু। আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই চিটাগাং রেল স্টেশনে। সেখানে ওয়েট করছিল আমার শ্বশুর শাশুড়ি। সকাল 6টায় চট্টলা ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইমিগ্রেশন ছিল খুবই স্মুথ, শুধুমাত্র রিটার্ন ফ্লাইট আছে কিনা জানতে চাইলো এবং আমার পাসপোর্টে আমার হাজব্যান্ডের নাম আছে কিনা চেক করলো। এরপর আমরা চলে গেলাম ইবিএল লাউঞ্জে। ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত আমরা ওখানে কিছুক্ষণ স্টে করলাম এবং খাওয়া দাওয়া করলাম। আমাদের ফ্লাইট ছিল রাত 11:55-তে। প্লেন টেক অফ করার কিছুক্ষণ পরেই আমাদেরকে দিয়ে দিল একটি হট টাওয়েল। আমরা ফ্রেশ হতে না হতেই চলে এলো খাবারে ছিল প্লেন ইয়োগার্ট, ড্রিঙ্কিং ওয়াটার, তিরামিসু ব্রাউনি, পালক পাকোড়ি, পরোটা, চিকেন উইথ রাইস আর ভেজিস। তিরামিসু আর চিকেনটা খুবই মজার ছিল। এবার আসা যাক ফ্লাইট টিকিটের প্রাইস নিয়ে। ইন্দোনেশিয়া যেতে বাংলাদেশ থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। সিঙ্গাপুর, কুয়ালালামপুর অথবা ব্যাংককের ট্রানজিট ফ্লাইটে করে যেতে হয়। আমরা বুক করেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স। ফ্লাইটের টিকিট প্রাইস পড়েছিল প্রতিজনের 49,000 টাকা। আর এই টিকিটটি আমি বুক করেছিলাম আমাদের জার্নির 5 মাস আগে। এই টিকিট প্রাইসের সাথে ইনক্লুড ছিল বালি গ্রাস ব্রিজের টিকিট প্রাইসও। আর বিকাশ ক্যাশব্যাকের পর টিকিটের ফাইনাল প্রাইস ছিল 47,000 টাকা প্রতিজনের। ভিসা ফি লেগেছিল 8,975 টাকা প্রতিজনের। আর এর সাথে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে হয়, যা আমরা করেছিলাম বিমাফাই অ্যাপ থেকে, এবং এটি পড়েছিল 1,485 টাকা করে প্রতিজনের। খাওয়া দাওয়া শেষ করে আমরা শুধু বাইরে জানলা দিয়ে দেখছিলাম যে রাতের আকাশ কত সুন্দর। এরপর অ্যাজ ইউজুয়াল আমি সিরিজ দেখতে দেখতে ঘুম। এরপর আমরা 4 আওয়ার জার্নি শেষ করে ল্যান্ড করলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে। চাঙ্গি এয়ারপোর্টে আমাদের ট্রানজিট নেওয়ার কারণ এটা ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট হিসেবে অনেকবার অ্যাওয়ার্ড জিতেছে। আমরা নেমেছিলাম টার্মিনাল 2-তে। এখানে শুরুতেই পেয়েছিলাম অর্কিড গার্ডেন এবং কই পন্ড। ইনডোরে কখনো এত প্রজাতির অর্কিড দেখব ভাবিনি। এরপর আমরা গেলাম ড্রিমস্কেপ গার্ডেনে। এটা প্রযুক্তি আর প্রকৃতির এক অপূর্ব মিশ্রণ।
এখানে রয়েছে 100 প্রজাতির 20,000 গাছ। এখানে দেখা যাচ্ছে পায়ের নিচে মাছ সাঁতার কেটে বেড়াচ্ছে, আর উপরে রয়েছিল ডিজিটাল স্কাই, যেটাতে দেখাচ্ছিল নেচারের অনেক অপূর্ব দৃশ্য, আর বাইরের অ্যাকচুয়াল ওয়েদারটাও নাকি স্ক্রিনে এখানে শো করে। চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 2-তে একটা সুন্দর সানফ্লাওয়ার গার্ডেন আছে। খুব বড় না, কিন্তু ট্রানজিটে একটু ফ্রেশ হওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। চারপাশে সব সানফ্লাওয়ার আর ওপেন স্কাই, একদম আলাদা একটা ফিল দেয়। এরপর অতি কষ্টে স্কাই ট্রেন খুঁজে বের করে আমরা চলে গেলাম টার্মিনাল 3 এর দিকে। চাঙ্গি এয়ারপোর্টের মূল আকর্ষণ জুয়েল চাঙ্গি রেইন ভর্টেক্স। এটা টার্মিনাল 1-এ অবস্থিত। যেটা টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3 এর দিকে যেতে স্কাই ট্রেন থেকে দেখা যায়। আর একে সামনাসামনি দেখতে হলে অবশ্যই সিঙ্গাপুরের ভিসা নিয়ে ইমিগ্রেশন ক্রস করতে হবে। চাঙ্গি এয়ারপোর্টে এলে অবশ্যই টার্মিনালের ম্যাপটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। ভোরের দিকে আমাদের ট্রানজিট হওয়াতে আমরা এই ওয়াটারফলটি দেখতে পারিনি, কারণ এটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে। তবে রিটার্ন ফ্লাইটের সময় আমরা এটি দেখতে পেয়েছিলাম। এরপর আমরা চলে গেলাম টার্মিনাল 3 এর বাটারফ্লাই গার্ডেনে। এটা আসলে বিশ্বের প্রথম এয়ারপোর্ট বাটারফ্লাই গার্ডেন, যেখানে একসাথে 40 থেকে 50টিরও বেশি প্রজাতির প্রজাপতি ঘুরে বেড়ায়।
চারপাশে সবুজ গাছপালা, ছোট ছোট জলপ্রপাতের শব্দ, মনে হবে যেন আপনি কোনো জঙ্গলের ভেতর চলে এসেছেন, অথচ আপনি এখনো এয়ারপোর্টের মধ্যেই আছেন। এখানের প্রজাপতিরা শুধু উড়েই বেড়ায় না, তাদের লাইফ সাইকেলও দেখা যায়। ছোট ক্যাটারপিলার থেকে শুরু করে পুরো বাটারফ্লাই হতে পুরো জার্নিটাই এখানে চোখে পড়ে। ট্রানজিটের ক্লান্তি দূর করার জন্য এর মতো শান্তিময় জায়গা আর হতে পারে না। যদি কখনো চাঙ্গি এয়ারপোর্টে আসেন, টার্মিনাল 3-তে বাটারফ্লাই গার্ডেন মিস করবেন না, কারণ এটা শুধু একটা গার্ডেন না, এটা একটা অনন্য অভিজ্ঞতা। উঠে গেলাম বালির ফ্লাইটে। দিয়েছে ইডলি, চিকেন, পরোটা আর প্লেন ইয়োগার্ট। অবশেষে সাদা মেঘের ভিড়ে দেখা মিলল আমাদের ড্রিম ডেস্টিনেশন বালি আইল্যান্ডকে। ল্যান্ডিংয়ের সময় প্লেনের বাম পাশে থেকে আমরা দেখতে পাই বালির বিখ্যাত গারুলা বিষ্ণু স্ট্যাচু। এটা বালির সবচেয়ে উঁচু স্ট্যাচু এবং পৃথিবীর টপ 10 টলেস্ট স্ট্যাচুর মধ্যে এটি একটি। এর উচ্চতা প্রায় 397 ফুট এবং বিষ্ণু অবতারের সবচেয়ে বড় মূর্তি এটিই। বালিতে ল্যান্ড করার পর আমরা ঢুকে পড়লাম ডেনপাসার এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য। এরপর খুব বেশি কিছু জিজ্ঞেস না করে আমাদের কাছে শুধু রিটার্ন টিকিট আর হোটেল বুকিংটা দেখতে চাইলো, আর জাস্ট জানতে চাইলো আমরা কী জন্য বালিতে এসেছি। আমরা বললাম ট্যুরিজম পারপাসে। তারপর আমাদের স্টিকার ভিসাতে ইউজড লিখে ছেড়ে দিল।
বালি এয়ারপোর্টে অবতরণের পূর্বে অবশ্যই অনলাইনে কাস্টমস ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে আসবেন। এটা অ্যারাইভেলের 72 ঘন্টা আগ থেকেই ফিল আপ করা যায়। ফিল আপ করার পরে একটা কিউআর কোড আসবে, যেটা এয়ারপোর্টের এক্সিটের সময় দেখাতে হয়। আমি আপনাদের সুবিধার্থে সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এয়ারপোর্টে সিমের দাম বেশি, তাই এয়ারপোর্ট থেকে সিম না কিনে পরে লোকাল মার্কেট থেকে টেলকমসেলের সিম পেয়ে যাবেন আরও সস্তায়। আর এয়ারপোর্ট থেকে সিম নিলে সিমের মূল্য 1800 থেকে 2000 টাকা পর্যন্ত পড়ে যায়। ইন্দোনেশিয়ান রুপিয়া হিসাব করার একটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো এর শেষের 3টি সংখ্যা বাদ দিয়ে বাকিটা 7.5 দিয়ে গুণ করতে হয়। তাহলে যত আসবে সেটি বাংলাদেশি টাকায় এর মূল্যমান। এয়ারপোর্টের বাইরে গ্র্যাব আর গোজেকের অফিস আছে, অবশ্যই এই দুটি অ্যাপ ডাউনলোড করে যাবেন। আমরা এখান থেকে গোজেকে কুতা পর্যন্ত একটি গাড়ি ভাড়া নিলাম 1 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া দিয়ে। এয়ারপোর্ট থেকে বের হয়ে কুতাতে যাওয়ার পথে আমরা বিএচআই অথরাইজড মানি এক্সচেঞ্জার থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম। $100 পেলাম 16,72,500 ইন্দোনেশিয়ান রুপিয়া। অথরাইজড মানি এক্সচেঞ্জারগুলো সাধারণত আকারে বড় এবং ঠিক রাস্তার উপরে গ্লাস দিয়ে ঘেরা হয়, যেমন বিএচআই, বিএমসি। আবার গলির ভেতরে যেগুলো মানি এক্সচেঞ্জার আছে ওরা কিছুটা মাঝে মধ্যে স্ক্যাম করে ফেলে, যেমন টাকা গুনে দেওয়ার সময় আপনি বুঝবেনও না, সরিয়ে ফেলবে। তাই অবশ্যই ভালোভাবে টাকাগুলো গুনে নেবেন। এরপর আমরা পৌঁছালাম আমাদের প্রথম হোটেলে, নাম ডায়মন্ড হোটেল, যেটা এয়ারপোর্টের কাছে কুতাতেই অবস্থিত। বাকি গল্প বলবো পরের ব্লগে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের নতুন চ্যানেলের পাশে থাকবেন। টাটা।